আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, সুন্দর রয়েছো। বরাবরের মতো তোমাদের মাঝে আবারও আমি চলে আসলাম। আজকে আসলাম যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে গিয়ে চিরায়ত বলবিদ্যা। একটা বলতে চাই, প্রথমেই আমি বলে দিতে চাই যে এটা একটা হচ্ছে সহজ সাবজেক্ট এবং অনেকের কাছে এটা আবার অনেক কঠিন সাবজেক্ট। ঠিক আছে, তো সহজ কেন এবং কঠিন কেন, এই বিষয়টা যাদের কাছে এই বিষয়টা কঠিন লাগে তারাই জানে এটা কেন কঠিন, আর যাদের কাছে সহজ মনে হয় তারা এই বিষয়গুলো অনেক ভালো করে বুঝে এবং ভালো করে পড়ে। ঠিক আছে, এই কারণে তাদের কাছে সহজ মনে হয়। তো আজকের আলোচনার বিষয়টা হচ্ছে যে চিরায়ত বলবিদ্যার যে মূল আমাদের হচ্ছে যে পদার্থ বিজ্ঞানটাই হচ্ছে কি সম্পর্ক, একটার সাথে আরেকটি সম্পর্ক। আমরা যখনই পদার্থ নামটা শুনি, পদার্থ বিজ্ঞান নাম শুনি, তখনই আমাদের মধ্যে একটা কাজ হয়, সেটা কি যে বল, বেগ, ত্বরণ, সরণ, অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা কি অবশ্যই সম্পর্কযুক্ত। তো সেম, যেহেতু এখানে আমাদের চিরায়ত বলবিদ্যা একটা পদার্থের গুরুত্বপূর্ণ অংশ, তো ওই যে আমাদের গুরুত্বপূর্ণ অংশ, এখানেও আমাদের সবকিছুর সাথে সবার সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক ধারাবাহিকভাবে কার সাথে কে সম্পর্ক যুক্ত, এই ধারাবাহিকের আলোকে তোমাদের বেসিক একটি ধারণা দিতে চাই যে আসলে কোথায় থেকে কি হচ্ছে, কার সাথে কোথায় সম্পর্ক, এই সম্পর্কগুলো নিয়েই আজকে আলোচনা করব। তো চলো তাহলে আমরা শুরু করি। যেটা আমরা প্রথমেই আলোচনা করব সেটা হচ্ছে যে সার্বজনীন স্থানাঙ্ক। সার্বজনীন স্থানাঙ্ক বা সার্বিক স্থানাঙ্ক, এখানে আমি দুইটা শব্দ লিখে রেখেছি, যে সার্বজনীন অথবা সার্বিক। এই দুইটা শব্দের অর্থ একই অর্থ বোঝায়, যে সার্বজনীন যেটা, সার্বিকও সেই বিষয়টা, অর্থাৎ সবার জন্য প্রযোজ্য। সার্বজনীন সবার জন্য প্রযোজ্য, সবার ক্ষেত্রে। সার্বিক সমস্ত বিষয়বস্তু। স্থানাঙ্ক, স্থানাঙ্ক ব্যবস্থাটা কি? তো স্থানাঙ্ক ব্যবস্থাটাকে স্বাভাবিকভাবে আমরা চিনে থাকি যে স্থানাঙ্ক ব্যবস্থা আমরা কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক, ঠিক আছে, এই বিষয়গুলো জেনে এসেছি। তো এটার ক্ষেত্রেও আমাদের কি স্থানাঙ্ক ব্যবস্থাটাকে, এই যে সার্বজনীন স্থানাঙ্ক বা সার্বিক স্থানাঙ্ক, একে প্রকাশ করা হয় কিউ জে দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ জে দ্বারা। এটা আবার কেমন কথা হলো? আমরা তো এতদিন জেনে এসেছি স্থানাঙ্ককে এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে এক্স এক্স ওয়াই এর একটা বিন্দু দ্বারা কি করা হয়? স্থানাঙ্ক নির্ধারণ করা হয়। কিন্তু আমাদের যেহেতু এটা একটু গভীরের চিন্তা, অর্থাৎ অণু পরমাণু এর ভিতরে চিন্তা, অর্থাৎ কোনা সিস্টেম নিয়ে আমাদের মূলত চিরায়ত বলবিদ্যাটাই হচ্ছে কোনা সিস্টেমের উপর বেশি বিষয়বস্তু আমরা জানতে পারবো, যে কোনা সিস্টেম কি, কোনা সিস্টেমের ক্ষেত্রে কতগুলো কোনার সমন্বয়ে একটা বস্তু গঠিত হচ্ছে, বা কতগুলো সিস্টেমের মধ্যে সিস্টেম বা ব্যবস্থা, সিস্টেমও যেটা, ব্যবস্থাও সেটা, অর্থাৎ একটা ব্যবস্থার মধ্যে কতগুলো কোনা থাকে। তো একটা যদি ব্যবস্থা বা একটা যদি পদার্থের কথা বিবেচনা করা হয়, তোমাদের স্বাভাবিকভাবে যদি আমি বলি যে এটা হচ্ছে একটা প্রিজম, তো এই প্রিজমের ক্ষেত্রে কি শুধুমাত্র একটি বস্তুকণা দিয়ে এই প্রিজমটি তৈরি হয়েছে? অবশ্যই না। এই প্রিজম তৈরি করতে গেলে অবশ্যই অনেকগুলো অণু পরমাণু রয়েছে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র কি কোনা সিস্টেম রয়েছে, অর্থাৎ কোনাগুলো সমন্বয়ে একটা প্রিজম তৈরি হয়েছে। তো একটা বিষয় যদি আমরা বিবেচনা করি যে একটা সিস্টেমকে স্বাভাবিকভাবে আমরা কিভাবে স্থানাঙ্ক ব্যবস্থায় রূপান্তর করতে পারি, অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে প্রকাশ করি। ধরলাম এটা একটা হচ্ছে কোণা, এই কোণার নাম হচ্ছে জে-তম কোণা। কিন্তু একটা কোণা ব্যবস্থার ক্ষেত্রে যদি একটা ব্যবস্থা চিন্তা করো, এটা হচ্ছে একটা ব্যবস্থা, এই ব্যবস্থার মধ্যে বা একটা পদার্থ বা বস্তু, এর মধ্যে শুধুমাত্র তো একটা কোণা থাকবে না, এইরকম জে-তম কোণার মতন অসংখ্য কোণা নিয়ে কিন্তু আমাদের কি এই সিস্টেমটা তৈরি হবে। হ্যাঁ, তো তৈরি হতে গেলে তখন আমরা যদি এই একটার ক্ষেত্রে যদি বিবেচনা করি, স্বাভাবিকভাবে যেটা আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় জেনে এসেছি, তো সেক্ষেত্রে কি একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আরেকটি হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখন এই যে স্থানাঙ্ক ব্যবস্থা, এটাকে যখন আমরা প্রকাশ করতেছি তখন কিভাবে প্রকাশ করি? ধরা গেছে যে এক্স অক্ষের দিকে 5 ঘর গিয়েছে, ওয়াই অক্ষের ঘর দিকে 5 ঘর গিয়েছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটাকে আমরা প্রকাশ করি 5 5, অর্থাৎ 5 হচ্ছে কি এক্স অক্ষের মান
এবং হচ্ছে ওয়াই হচ্ছে ওয়াই অক্ষের মান। তাহলে এক্স ওয়াই দ্বারা আমরা কি এই স্থানাঙ্কটাকে প্রকাশ করেছিলাম। কিন্তু এখানে যে বিষয়টা আমাদের খটকা খাচ্ছে যে সার্বিক স্থানাঙ্ক, এটা তো স্বাভাবিকভাবে পোলার স্থানাঙ্ক বা কার্তেশীয় স্থানাঙ্কর ক্ষেত্রে আমরা প্রযোজ্য। কিন্তু যখন আমরা সার্বিক স্থানাঙ্ক বিবেচনা করতেছি, অর্থাৎ সমস্ত বস্তু কণার ক্ষেত্রে বিবেচনা করতেছি, তখন কিন্তু বিষয়টা আর তেমন থাকতেছে না। তখন আমরা এই সার্বজনীন স্থানাঙ্ককে প্রকাশ করতেছি কিউ জে দ্বারা, অর্থাৎ অসংখ্য এখানে যেতম কোণা রয়েছে। তো তখন আমরা কি প্রকাশ করতেছি? কিউ জে দ্বারা সার্বিক স্থানাঙ্ককে প্রকাশ করতেছি। আশা করি যে সার্বজনীন স্থানাঙ্কটা কি অন্তত এইটুকু বোঝা গিয়েছে। কিন্তু এরপরেও আমরা এক একটা টপিক নিয়ে যখন আসব তখন বিস্তারিত বিষয় নিয়ে আসব। তো এরপরে আমাদের যে বিষয়টা জানতে হবে সার্বজনীন বেগ। সার্বজনীন বেগটাকে আমরা বলতেছি যে আমরা স্বাভাবিকভাবে যে স্থানাঙ্ক বেগটাকে যেটা আমরা চিনে থাকি, স্বাভাবিকভাবে আমরা বেগ কিভাবে চিনে থাকি? স্বাভাবিকভাবে আমরা ভি দ্বারা বেগকে প্রকাশ করি। কি দ্বারা? ভি দ্বারা। কিন্তু আমি বলতেছি যে ভি দ্বারা না, আমরা সার্বজনীন বেগকে প্রকাশ করতেছি কিউ ডট জে দ্বারা। কিউ ডট জে দ্বারা আমরা কি কাকে প্রকাশ করি? সার্বজনীন বেগকে। কিন্তু কেন এই কিউ ডট জে দ্বারা আমরা প্রকাশ করতেছি? তো সেক্ষেত্রে আমাদের সার্বজনীন বেগের ক্ষেত্রে আমাদের বেগের সংজ্ঞাটা জানতে হবে এবং আমাদের এই বিষয়টা জানতে পারবো। সার্বজনীন বেগের ক্ষেত্রে সংজ্ঞাটা এরকম যে সময়ের সাপেক্ষে সার্বজনীন যে বেগের সংজ্ঞা, এই সংজ্ঞাটা যদি আমি তোমাদের বলতে চাই তাহলে হচ্ছে যে সময়ের সাপেক্ষে সার্বজনীন স্থানাঙ্কের পরিবর্তনের হারকে সার্বজনীন বেগ বলে। এটার অর্থ কি বোঝানো হলো? অর্থাৎ সময়ের সাপেক্ষে আমরা জানি যে সরণের হারকে আমরা স্বাভাবিকভাবে কি বেগ জানি। আমরা একটু বিষয়টা দেখি স্বাভাবিকভাবে যেটা আমরা জেনে এসেছি এতদিন, যে বেগ ভি ইকুয়াল হচ্ছে সময়ের সাপেক্ষে ক্ষুদ্র সরণ যদি হয় ডেল এস ডিভাইডেড বাই ডেল টি। হ্যাঁ, এটাকে আমরা বেগ ভি হিসেবে চিনে এসেছি। কিন্তু এখানে বলা হচ্ছে যে সময়ের সাপেক্ষে, এই সময়ের সাপেক্ষে আমাদের সরণের হার না, আমাদের হচ্ছে স্থানাঙ্ক পরিবর্তনের হার। তাহলে সার্বজনীন স্থানাঙ্ক, তাও এটা কিন্তু যে কোনো স্থানাঙ্ক না, সার্বজনীন স্থানাঙ্ক পরিবর্তনের হারকে আমরা বেগ হিসেবে চিনে এসেছি। তাহলে এখানে সার্বজনীন বেগটা একটু আগে আমরা সার্বজনীন স্থানাঙ্ক জেনে এসেছি। সার্বজনীন স্থানাঙ্কটা কি? সার্বজনীন স্থানাঙ্ক হচ্ছে আমাদের কিউ জে, একে আমরা কি সার্বজনীন স্থানাঙ্ক বলতেছি। এবং সেই ক্ষেত্রে ডি ডিভাইডেড বাই ডিটি, অর্থাৎ এই রূপটাকে আমরা বলতেছি সার্বজনীন বেগ। একে আমরা অনেকে একটা বিষয় দেখো যে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের মাথায় থাকে না বা ভুলে যায়, যে একবার অন্তরীকরণ করলে আমরা ক্যালকুলাসে দেখে এসেছিলাম যে যেমন ডি ডিভাইডেড বাই ডি এক্স ওয়াই, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলে আমরা লিখেছিলাম, ঠিক আছে, আমরা কিন্তু জানি যে ওয়াই ড্যাশ, তাই না? মানে যতবার ড্যাশ দেওয়া থাকবে তার উপর মাথায় উপর যতবার ড্যাশ দেওয়া থাকবে তার মানে বোঝানো হয় যে এটা ততবার অন্তরীকরণ করা হয়েছে। তো সেম এই চিরায়ত বলবিদ্যার ক্ষেত্রেও আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গিয়ে যে এক্ষেত্রে আমাদের যখন কাউকে অন্তরীকরণ করা হবে তখন তার মাথার উপর, অর্থাৎ সময়ের সাপেক্ষে যখন তাকে অন্তরীকরণ করব তখন তার মাথার উপর কি একটা ডট চিহ্ন ব্যবহার করব। অর্থাৎ এক্ষেত্রে আমরা সার্বজনীন, এটা হচ্ছে কি আমাদের সার্বজনীন স্থানাঙ্ক, সার্বজনীন স্থানাঙ্ককে সময়ের সাথে পরিবর্তিত হচ্ছে। তাহলে এই সার্বজনীন স্থানাঙ্ককে আমরা কি করতেছি? সময় সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তখন সেটাকে আমরা কিউ জে ডট এটা দ্বারা আমরা প্রকাশ করতেছি। এটা হচ্ছে কি আমাদের হচ্ছে সার্বজনীন বেগ। তাহলে সার্বজনীন বেগ কাকে বলা হচ্ছে? সময়ের সাপেক্ষে সার্বজনীন স্থানাঙ্কের পরিবর্তনের হারকে সার্বজনীন বেগ বলা হয়। আর এক্ষেত্রে আমাদের সাধারণ বেগটাকে আমরা প্রকাশ করেছিলাম ভি ইকুয়াল টু এস ডিভাইডেড ডিটি,
কিন্তু এক্ষেত্রে আমাদের পরিবর্তনটা হচ্ছে কার? সার্বজনীন স্থানাঙ্কের। কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। তখন আমরা কি বলতেছি যে যাকে আমরা অন্তরীকরণ করতেছি তার মাথার উপর একটা ডট দ্বারাই আমরা সেটাকে প্রকাশ করতেছি। তাহলে সার্বজনীন বেগকে প্রকাশ করা হয় কিউ ডট জে দ্বারা। আশা করি বুঝতে পেরেছ। এরপর যে বিষয়টা আমরা জানবো যে সার্বজনীন ত্বরণ, এটাও কিন্তু সবার ক্ষেত্রে এই ত্বরণটা প্রযোজ্য, অর্থাৎ সবার জন্য ত্বরণ, অর্থাৎ সার্বজনীন ত্বরণ। সার্বজনীন ত্বরণকে আবার প্রকাশ করা হয় কিউ ডাবল ডট জে। এটা আবার কেমন কথা? কিউ ডাবল ডট জে দ্বারা আমাদের কিন্তু এক্ষেত্রে আমাদের কিন্তু অন্য একটা ত্বরণের রাশিমালা রয়েছে, সেটা আমরা যখন একটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব তখন আলোচনা করব। কিন্তু এখন আলোচনার বিষয়টা হচ্ছে যে সার্বজনীন ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়, বেসিক বিষয়। আমরা কি বললাম? সার্বজনীন স্থানাঙ্ককে প্রকাশ করা হয় কিউ জে দ্বারা, সার্বজনীন বেগকে প্রকাশ করা হয় কিউ ডট জে দ্বারা। এবার আসলো যে সার্বজনীন ত্বরণকে প্রকাশ করা হচ্ছে কিউ ডাবল ডট জে দ্বারা। তাহলে এটা আবার কিভাবে হচ্ছে? দেখো, আমরা স্বাভাবিকভাবে যে ত্বরণটা চিনতাম, ত্বরণ ইকুয়াল টু কি? ডেল ভি ডিভাইডেড বাই ডেল টি, অর্থাৎ সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হারকে আমরা বলে থাকি কি? ত্বরণ। সময়ের সাথে বেগ পরিবর্তনের হারকে যেহেতু ত্বরণ বলা হয়, কিন্তু এক্ষেত্রে আমাদের কি চিরায়ত বলবিদ্যার ক্ষেত্রে বিষয়গুলো কিন্তু উল্টো। অর্থাৎ বেগকে আমরা একটু আগে কি দ্বারা প্রকাশ করে এসেছিলাম? বেগকে প্রকাশ করে এসেছিলাম কিউ ডট জে দ্বারা। তাহলে এই ত্বরণকে তখন আমরা কি দ্বারা প্রকাশ করব ডি কিউ ডট ডিভাইডেড বাই ডিটি। তাহলে বলো তো, আমি বললাম যে একবার অন্তরীকরণ করলে একটা ডট হয়, তাহলে দ্বিতীয়বার ডট অন্তরীকরণ করলে কয়টা ডট হবে? অবশ্যই দুইটা ডট হবে। এই কারণে আমাদের কিউ জে ডাবল ডট দ্বারা সার্বজনীন ত্বরণকে প্রকাশ করা হয়। কিন্তু এরও আরেকটি সমীকরণ রয়েছে, বিস্তারিত আলোচনা রয়েছে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। স্বাভাবিকভাবে মনে রাখো, সার্বজনীন ত্বরণকে প্রকাশ করা হয় কিউ ডাবল ডট জে দ্বারা। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্বজনীন বল। সার্বজনীন বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? সার্বজনীন বলকে আমরা প্রকাশ করি কিউ জে, অর্থাৎ বড় হাতে কিউ জে দ্বারা প্রকাশ করা হয় সার্বজনীন বল। এটা আবার কেমন কথা? দেখো, আমরা স্বাভাবিকভাবে যা পড়ে এসেছিলাম, স্মরণকে স্বাভাবিকভাবে আমরা এস দ্বারা প্রকাশ করেছিলাম, কিন্তু এখানে এসে আমরা স্মরণের পরিবর্তে ব্যবহার করতেছি যে সার্বজনীন স্মরণ আছে, সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু এখানে আসে আমরা কি জানলাম? যে স্থানাঙ্ককে প্রকাশ করতেছি কি দ্বারা? কিউ জে দ্বারা। আবার হচ্ছে যে বেগকে প্রকাশ করা হচ্ছে কিউ ডট জে দ্বারা। আবার বেগের এরপর আমরা ত্বরণকে প্রকাশ করলাম কিউ ডাবল ডট জে দ্বারা। এবার আসে আবার বলকে আমরা স্বাভাবিকভাবে জানতাম যে এফ দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এখানে সার্বজনীন বলের ক্ষেত্রে আমাদের এই বলটাকে প্রকাশ করা হচ্ছে কিউ জে দ্বারা। ঠিক আছে? এই কিউ জে দ্বারা আমরা কি প্রকাশ করতেছি? সার্বজনীন বলকে প্রকাশ করতেছি। সার্বজনীন বলের আরেকটি সমীকরণ রয়েছে, হ্যাঁ, সেই সমীকরণটা হচ্ছে এরকম যে কিউ জে ইকুয়াল হচ্ছে সামেশন আই ইকুয়াল হচ্ছে 1 ইন্টু হচ্ছে উপরে হচ্ছে এন ইন্টু হচ্ছে এফ, এটা হচ্ছে আয়তম কোণার জন্য প্রযুক্ত বল, ইন্টু হচ্ছে আমাদের ডেল আর ভেক্টর, এগুলো ভেক্টর চিহ্ন হবে অবশ্যই, আর আই ব্যাসার্ধ অর্থাৎ দূরত্ব, এই ডিভাইডেড বাই কিউ জে। এটা দ্বারা কিন্তু আমাদের সার্বজনীন বলকে প্রকাশ করা হয়। কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এই সমীকরণটা প্রতিষ্ঠা কিভাবে হয়েছে সেই বিষয়টা। কিন্তু আমাদের আলোচনার বিষয়টাই হচ্ছে কি? বেসিক বিষয়, অর্থাৎ কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, কিভাবে একটু হলো সম্পর্ক বিস্তারিত পরবর্তীতে জানবো। হ্যাঁ, তো সার্বজনীন বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ জে দ্বারা। আর কিউ জে একটা সমীকরণ রয়েছে এটা। এরপর সার্বজনীন বিভব সম্পর্কে জানবো। হ্যাঁ, সার্বজনীন বিভবকে কি দ্বারা প্রকাশ করা হয়? সার্বজনীন বিভবকে প্রকাশ করা হয় ইউ দ্বারা। মনে রাখো, সার্বজনীন বিভবকে প্রকাশ করা হয় ইউ দ্বারা। গতিশক্তি এবং বিভব শক্তি, এগুলো আমরা অনেক আগে থেকে জেনে এসেছি যে গতিশক্তি কি, বিভব শক্তি কি। তো গতিশক্তির ক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে জানতাম যে গতিশক্তি ইকুয়াল হচ্ছে টি দ্বারা প্রকাশ করা হয় বা ই কে দ্বারা প্রকাশ করা হয়, ই ভি দ্বারা বিভব শক্তিকে প্রকাশ করা হয়। কিন্তু স্বাভাবিকভাবে আমরা চিরায়ত বলবিদ্যার ক্ষেত্রে জানবো যে গতিশক্তিকে প্রকাশ করা হয় আমাদের টি দ্বারা। কি দ্বারা? টি দ্বারা। সেটা হচ্ছে কি?
আমরা স্বাভাবিকভাবে গতিশক্তি, যেটা আমরা জানতাম গতিশক্তি টি ইকুয়াল কি হাফ গুণন এম ভি স্কোয়ার, তাই না? কিন্তু দেখো যে বিষয়টা আমাদের একটু প্যাচ লাগবে সেটা হচ্ছে কি, এই যে ভি। আসলে বলতো এখানে ভি হচ্ছে বেগ, কিন্তু চিরায়ত বলবিদ্যার ক্ষেত্রে বেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? আমরা কিন্তু এর আগে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেখানে কিন্তু দেখলাম কিউ ডট জে দ্বারা আমরা কিন্তু আমরা বেগকে প্রকাশ করেছি, ঠিক আছে? তাহলে এই রাশিটা আমরা পরিবর্তে আমরা কি লিখতে পারি, হাফ গুণন এম, এক্ষেত্রে হচ্ছে কিউ ডট, তার উপর কি হবে, এটা হচ্ছে যেহেতু বেগ তার উপর স্কোয়ার। এভাবে কিন্তু আমরা গতিশক্তিকে প্রকাশ করতে পারি, কিন্তু এই সম্পর্কে আরো বিস্তারিত রয়েছে, স্বাভাবিকভাবে এইভাবে প্রকাশ করা হয়। এরপর যে বিষয়টা দেখো, এক্ষেত্রে আমরা দেখতেছি যে বিভব শক্তিটা কি? বিভব শক্তি আমরা স্বাভাবিকভাবে জানতাম ভি ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ, তাই না? কিন্তু এই ক্ষেত্রে আমাদের যদি এইভাবেও তো বিভব শক্তি হয়, এম জি এর পরিবর্তে এ এবং এইচ, সেই ক্ষেত্রে ত্বরণের সম্পর্কে আমরা কি জেনে এসেছি বলো দেখি? ত্বরণকে তখন আমরা কি সার্বজনীন ত্বরণকে, অর্থাৎ সার্বজনীন স্থানাঙ্ককে যদি ত্বরণ বলতে দুইটা ডট বোঝানো হয় এইচ, বিভব শক্তি। তো এইভাবে কি এক একটার সাথে আমাদের পরিবর্তন হচ্ছে, হ্যাঁ, পরস্পরের সাথে কিন্তু সম্পর্কযুক্ত, এবং ধারাবাহিকভাবে আমরা পরিবর্তনের আকারে এই যে ত্বরণ এবং বেগের বিষয়গুলো কিন্তু জানতে পারলাম। এরপর যে বেসিক বিষয়টা আমাদের জানতে হবে ল্যাগ্রাঞ্জিয়ান, ঠিক আছে? ল্যাগ্রাঞ্জিয়ানটা আবার কি? এটা হচ্ছে একজন বৈজ্ঞানিক নাম অনুসারে ল্যাগ্রাঞ্জিয়ান এবং ল্যাগ্রাঞ্জিয়ানের সমীকরণ, আমরা দুইটা বিষয় জানতে পারবো, কিন্তু এখানে আমরা স্বাভাবিকভাবে জানবো যে ল্যাগ্রাঞ্জিয়ানটা কি। ল্যাগ্রাঞ্জিয়ানটা হচ্ছে আমাদের গতিশক্তি এবং বিভব শক্তির মধ্যে পার্থক্য, গতিশক্তি এবং বিভব শক্তির মধ্যে যে পার্থক্য রয়েছে, শক্তির যে পার্থক্য রয়েছে, এই পার্থক্যটাকে আমরা বলতেছি যে ল্যাগ্রাঞ্জিয়ান। এই ল্যাগ্রাঞ্জিয়ানকে আমরা স্বাভাবিকভাবে এল দ্বারা প্রকাশ করি, এল দ্বারা, বড় হাতের এল দ্বারা ল্যাগ্রাঞ্জিয়ানকে প্রকাশ করা হয়। এল ইকুয়াল হচ্ছে আমাদের কি, এল ইকুয়াল হচ্ছে গতিশক্তিকে আমরা একটু আগে কি দেখলাম, টি দ্বারা প্রকাশ করা হয়, টি মাইনাস হচ্ছে ভি, এটা হচ্ছে কি আমাদের হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান, ঠিক আছে? এরপর যে বিষয়টি দেখব সেটা হচ্ছে যে সার্বজনীন ভরবেগ, এটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং বিস্তারিত বিষয় নিয়ে এটাই কিন্তু আমাদের আলোচনার বিষয়, যে আসলে সার্বজনীন ভরবেগকে, এখানে দেখো আমরা ভরবেগকে স্বাভাবিকভাবে পি দ্বারা প্রকাশ করতাম, কিন্তু এখানে আমি লিখে রেখেছি সার্বজনীন ভরবেগকে দুইটা, অর্থাৎ পি জে দ্বারাও প্রকাশ করা হয়, পি কে দ্বারাও প্রকাশ করা হয়। সেটা কিভাবে, সেটাই এখন তোমাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। আচ্ছা, প্রথম অবস্থায় আমি বলতেছি যে পি জে দ্বারা ভরবেগকে প্রকাশ করা হয়, সার্বজনীন ভরকে পি জে দ্বারা প্রকাশ করা হয়, কাকে? সার্বজনীন ভরবেগকে। কিন্তু ভরবেগকে স্বাভাবিকভাবে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? ভরবেগ ইকুয়াল টু হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয় এম ভি, এটা হচ্ছে কি আমাদের ভরবেগের এতদিন জানা সূত্র। কিন্তু সার্বজনীন ভরবেগের ক্ষেত্রে আমরা বলতেছি যে কিউ জে দ্বারা প্রকাশ করতেছি, সেটা আবার কেমন কথা? এই কিউ জে সমান আমরা একটা বিষয় লিখতে পারি, সেটা কি জানো? সেটা হচ্ছে যে কিউ জে ইকুয়াল হচ্ছে ভরবেগ লিখতেছি আমরা ডেল ডেল এল, ডেল এল ডিভাইডেড বাই ডেল কিউ জে, এটাকে প্রকাশ করা হয়, অর্থাৎ কিউ জে ডট। আমরা প্রকাশ করি কিভাবে, যে পি জে ইকুয়াল হচ্ছে ডেল এল ডিভাইডেড বাই ডেল কিউ ডট জে। এবার তোমাকে যদি আমি বলি যে এখানে কোনটার বিষয় এর আগে জেনে এসেছি, এলটা কি বলো দেখি? একটু আগে আমরা জেনে আসলাম যে ল্যাগ্রাঞ্জিয়ান, তাই না? আবার হচ্ছে যে এই কিউ ডট জে, এটা কি বলো দেখি? এটা হচ্ছে সার্বজনীন বেগ। তাহলে এই সম্পর্ক থেকেও কিন্তু আমরা এমভি এর মান বের করতে পারি। যেমন তাহলে কিভাবে বের করতে পারি, যে দেখো যে এল এর মানটা আমরা কি জানতাম, এল এর মানটা হচ্ছে, আচ্ছা আমরা লিখি ডেল কিউ জে, কিউ ডট জে। এক্ষেত্রে এল হচ্ছে আমরা কি জানতাম, যে গতিশক্তি এবং
বিভব শক্তির মধ্যে পার্থক্য। তাহলে গতিশক্তি কি টি মাইনাস হচ্ছে ভি। হ্যাঁ, এই বিষয়টা থেকে আমরা কি লিখতে পারি যে ডেল ডিভাইডেড বাই ডেল কিউ ডট জে ইন্টু হচ্ছে গতিশক্তি বলতে হাফ গুণন এম ভি স্কয়ার। ভি স্কয়ার বলতে কি এখানে আমরা ভি ব্যবহার করতে পারবো? অবশ্যই না, আমরা সার্বজনীন যে বেগ সেটাকে ব্যবহার করতে পারবো, অর্থাৎ কিউ ডট জে, এটাকে কি বেগ বলা হয়? ভি স্কয়ার, তার মানে কি এর উপর স্কয়ার। এরপর আমরা দেখতেছি যে মাইনাস, হ্যাঁ মাইনাস, এই ক্ষেত্রে আমরা বেগ অর্থাৎ এখানে কি বিভব শক্তি, বিভব শক্তিকে আমরা কি প্রকাশ করি? এম জি এর পরিবর্তে যদি আমরা এ প্রকাশ করি এবং এইচ এর পরিবর্তে এখানে আমরা ক্ষুদ্র একটা সরণ, সেটা হচ্ছে এক্স ডিএক্স ধরলাম। হ্যাঁ, ডিএক্স বা ডিএস ধরলাম। তাহলে দেখো বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের কি এই মূল বিষয়টা আসলো। কিন্তু আমরা যদি সহজভাবে আরো বোঝার চেষ্টা করি, যেমন যে এক্ষেত্রে আমরা বেগটাকে ধরলাম আর হচ্ছে বেগ ইকাল টু ভি ধরলাম, আর হচ্ছে যে এখানে বেগের পরিবর্তে আমরা ভি লিখবো। তাহলে দেখো কি হয় বিষয়টা, যে ডেল ডিভাইডেড বাই ডেল ভি অর্থাৎ কিউ ডটের পরিবর্তে ভি নিলাম, এবং এই ক্ষেত্রে গতিশক্তি ইকাল টু হাফ গুণন এম ভি স্কোয়ার মাইনাস হচ্ছে এম এ ডেল এস। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে আমাদের অন্তরীকরণ করা বোঝানো হচ্ছে কি একবার একে অন্তরীকরণ একবার একে অন্তরীকরণ। তাহলে ডেল ডিভাইডেড বাই ডেল ভি এটা হচ্ছে হাফ গুণন এম ভি স্কয়ার মাইনাস হচ্ছে ডেল ডিভাইডেড বাই ডেল ভি, এক্ষেত্রে এম এ এস, তাই তো? তাহলে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে বিষয়টা কি পাবো, দেখো যে এটুকু একবার অন্তরীকরণ এইটুকু একবার অন্তরীকরণ। তাহলে আমরা জানতাম এখানে কি ভি স্কয়ার ছিল, তাই না? সরি, একটু ভি স্কয়ার এম ভি ভি স্কয়ার। তাহলে এইটুকু হচ্ছে আমাদের কি হাফ গুণন 1/2 হাফ এম ভি স্কয়ার। এটা হচ্ছে যে এইটুকু হচ্ছে আমাদের ধ্রুব রাশি অর্থাৎ হাফ এম, এটা হচ্ছে কি অপরিবর্তিত হবে না, ধ্রুবক রাশি। তাহলে ডেল ভি কে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে কি পাবো, যে ডেল ডিভাইডেড বাই ডেল ভি ইন্টু হচ্ছে ভি স্কয়ার। একে অন্তরীকরণ করব। আমরা একটা সূত্র জানি, হ্যাঁ সেই সূত্রটা কি, এরকম একটা সূত্র আমরা কিন্তু জেনে এসেছি যে ডি ডিভাইডেড বাই ডি টি ইন্টু এক্ষেত্রে এক্স টু দি পাওয়ার এন, একে যখন অন্তরীকরণ করি তখন আমরা কি লিখি, যে পাওয়ারটা আগে চলে আসে অর্থাৎ এন আগে চলে আসবে এবং এক্স থেকে যা পাওয়ার ছিল তার মধ্যে থেকে এক বিয়োগ যাবে, তখন এই বিষয়টা লেখা যায়। তাহলে এই আকারে যদি এখানে আমরা লিখি তাহলে কি হবে, যে হাফ এম অর্থাৎ ভি এর পাওয়ার ছিল 2, সামনে চলে আসবে অ্যান্ড ভি এর পাওয়ার থেকে এক বিয়োগ গেলে থাকে এক লেখার প্রয়োজন নেই আমি মনে করতেছি। হ্যাঁ, এরপর যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে তাহলে এই দুই কেটে গেলে কি থাকে, এম ভি ভরবেগ থাকে। আবার আসো, এই ক্ষেত্রে আমাদের মাইনাস ছিল অ্যান্ড এই ক্ষেত্রে আমাদের কি ত্বরণ ছিল, তাই না? এই ক্ষেত্রে আমরা কি লিখবো, ডেল ভি ডিভাইডেড বাই ডেল ডিভাইডেড বাই ডেল ভি এম ইন্টু এই ক্ষেত্রে আমাদের কি থাকলো, ত্বরণটাকে আমরা কিভাবে ভাঙে লিখতে পারি, ডি ভি ডিভাইডেড বাই ডিটি। যখন সময় সাপেক্ষে বেগকে অন্তরীকরণ করি তখন তো ত্বরণ পাই, তাই না? এই ত্বরণ পাই ইন্টু ডেল এস, তাই তো, অর্থাৎ এস। কিন্তু মজার বিষয়টা হচ্ছে যখন আমরা এইটা জানতাম যে বেগ ইকুয়াল টু হচ্ছে সরণ, কথা থেকে এটা হচ্ছে বেগ ইকুয়াল টু হচ্ছে সরণ ডিভাইডেড বাই অর্থাৎ ডিএস ডিভাইডেড বাই ডিটি, তাই না? ডিটি, এটা যদি আমরা ক্ষুদ্র সরণ হিসেবে বিবেচনা করি অর্থাৎ ডিএস হিসেবে বিবেচনা করি তাহলে ডিএস ইকুয়াল টু কি হবে, ভি ইন্টু ডিটি, তাই তো? এখন এই ডেল এস এর মানের জায়গায় আমরা ভি ডিটিটি বসায় দেব, মাইনাস এই পাশের অন্তরীকরণ করলে আমাদের এমটা হচ্ছে ধ্রুবক রাশি, বাইরে লিখলাম অ্যান্ড দেন এই ভি ডেল ভি এখানে রাখলাম, ডেল ভি এই টি এর সাপেক্ষে আমরা কাকে অন্তরীকরণ করব, এই বিষয়টাকে ডিটি
ইন্টু ডেল এস এর জায়গায় আমরা ভি ডি টি বসাইলাম। এবার দেখো এই ডিটি আউট হয়ে যায়, আর ভিটাকে যদি আমরা সামনে নিই, ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পাবো, মাইনাস এম, ভিটাকে সামনে নাও, ভি ইন্টু ডিভি, তাই তো। তো এখানেও দেখো ভরবেগ, এখানে হচ্ছে ভরবেগ, অর্থাৎ এখানে ভরবেগের একটা পরিবর্তন ঘটবে, অর্থাৎ একটা যদি আমরা ভরবেগের একটা পার্থক্য খুঁজে পাই, অর্থাৎ সেটাকে ডেল এম ভি ভরবেগ, তাহলে আমরা এই ভরবেগকে স্বাভাবিকভাবে কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা। তো সেম একই বিষয় এক্ষেত্রেও আমাদের ঘটে। কিভাবে ঘটে, এই যে আমাদের বেগের সাপেক্ষে, এটা তো বেগ, আর এখানে হচ্ছে ডেল এস এর পরিবর্তে আমাদের পরিবর্তন ঘটবে, অ্যান্ড দেন তখন আমরাও কিন্তু এই অন্তরীকরণ করলে আমরা কি পাবো, পি জে ইকুয়াল হচ্ছে ডেল ডিএল ডিভাইডেড বাই ডি, এটার মানটাই হচ্ছে আমাদের কি, ভরবেগ। তাহলে আমরা স্বাভাবিকভাবে ভরবেগকে একটা নিয়ম এইভাবে চিনলাম। আরেকটা নিয়ম যেটা ভরবেগের, আরেকটা ভরবেগের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে পি কে দ্বারাও ভরবেগ প্রকাশ করা হয়। এটা আবার কিরকম, এই পি কে ইকুয়াল টু আমরা লিখতে পারি ডেল টি ডিভাইডেড বাই ডেল কিউ জে, হ্যাঁ, ডেল কিউ ডট জে, কিউ ডট জে। তাহলে এই কিউ ডট জে এক্ষেত্রে আমরা অন্তরীকরণ যদি করি, আবার এ পাশে স্বাভাবিকভাবে যদি আমরা বলি যে পি ইকুয়াল টু হচ্ছে গতিশক্তি ডিভাইডেড বাই বেগ, তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি বিষয়টা পাই, ডেল ডিভাইডেড বাই ডেল ভি ইন্টু টি বলতে এখানে গতিশক্তি হাফ গুণন এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি স্বাভাবিকভাবে পাচ্ছি, যে একই নিয়ম, ধ্রুবক সামনে থাকলো আর ভি কে করলে সামনে 2 আসবে এবং ভি এর মান থেকে 1 বিয়োগ যাবে, তখন এখানে আমরা কি পাই, পি ইকুয়াল টু হচ্ছে ভরবেগ পাই, তাই না, ভরবেগ। তো সেম একই বিষয়ভাবে এখানে যদি আমরা বলি ডেল ডিভাইডেড বাই ডেল কিউ ডট জে ইন্টু এক্ষেত্রে টি ইকুয়াল টু কি, হাফ গুণন এম ভি স্কোয়ার বলতে এখানে কি, কিউ ডট জে, তাই তো, গতিকে অর্থাৎ বেগকে প্রকাশ করা হচ্ছে, তার উপর কি স্কোয়ার, এর উপর কি ছিল স্কোয়ার। তাহলে একই রকমভাবে এখানে হাফ আমরা সামনে নিলাম, এম থাকলো, আর কিউ ডট জে কে যখন অন্তরীকরণ করব তখন আমরা যে বিষয়টা পাবো, যেমন পাওয়ার সামনে আসবে, পাওয়ার কি হবে সামনে আসবে, পি ডটের উপর যে পাওয়ার ছিল সেটা সামনে আসবে, অ্যান্ড পাওয়ার থেকে কি হবে, পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, কিউ ডটের পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে, অ্যান্ড কিউ ডটকে যদি আবার করা হয় কিউ ডট দ্বারা, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, 1 পাবো। হ্যাঁ, তাহলে এক্ষেত্রেও আমরা কি পাচ্ছি, হাফ গুণন এম, অর্থাৎ 2 কেটে গেল, হ্যাঁ, 2 যদি কেটে যায় তাহলে আমরা এখান থেকেও পাবো এম ভি কিউ জে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে এই কারণে আমরা কি, পি কে দ্বারা ভরবেগ প্রকাশ করতেছি, ভরবেগ ইকুয়াল টু এখানেও যেটা ঘটলো, এক্ষেত্রে পি কে এর সাপেক্ষে টি ডেল টি ডিভাইডেড বাই ডেল কিউ ডট জে দ্বারাও আমরা কিন্তু এক্ষেত্রে ভরবেগই পেলাম, ভর, এটা হচ্ছে কি ভর, আর এটা হচ্ছে বেগ, সার্বজনীন বেগ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ যে আমরা ভরবেগকে কি দ্বারা প্রকাশ করি, ভরবেগকে একবার প্রকাশ করি পি কে দ্বারা, পি কে ইকুয়াল টু আমরা লিখতে পারি ডেল টি ডিভাইডেড বাই ডেল কিউ ডট জে, এবং আরেকবার বলতেছি যে পি জে দ্বারা প্রকাশ করতেছি, হ্যাঁ, পি জে দ্বারা, তখন সেক্ষেত্রে আমরা বলতেছি যে ডেল এল ডিভাইডেড বাই ডেল কিউ ডট জে। এই অংশটুকু কেন আমি বারবার বলতেছি, এই অংশটুকু আমরা যখন ল্যাগ্রাঞ্জের সমীকরণ জানবো তখন কিন্তু ল্যাগ্রাঞ্জের একটি অংশই হচ্ছে এটা। ঠিক আছে, তো আশা করি বোঝা গিয়েছে। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা কিন্তু ধারাবাহিকভাবে স্বাভাবিক আলোচনা থেকে আলোচনার গভীরে যাচ্ছিলাম, এবং এটা হচ্ছে যে আমাদের ধারাবাহিকভাবে গভীরে যাওয়া হচ্ছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে যে ডি আলবার্টের নীতি সম্পর্কে জানবো। ডি আলবার্টের নীতি আবার কি, এদিকে আমরা একটা বিষয় জেনে এসেছিলাম, নতুন শব্দ যেটা, সেটা হচ্ছে যে ল্যাগ্রাঞ্জিয়ান। এরপর আমরা জানবো যে ল্যাগ্রাঞ্জিয়ানের সমীকরণ। তার আগে আমাদের জানতে হবে ডি আলেমবার্টের নীতি। ডি আলেমবার্টের নীতিতে, অর্থাৎ এই বিজ্ঞানী বলতেছে যে কোনো সিস্টেমের উপর সক্রিয় অবরোধজনিত বল দ্বারা সম্পূর্ণ অপকৃত কাজের পরিমাণ শূন্য হবে। বিষয়টা কিরকম,
অর্থাৎ কোনো একটা সিস্টেম তার উপর সক্রিয় অবরোধজনিত বল, ঠিক আছে। এই বলটা হচ্ছে ভিতরে কাজ করে, হ্যাঁ। আর এই ভিতরে কাজের ফলে এর কোনো ধরনের স্মরণ ঘটে না, অর্থাৎ অপকৃত স্মরণ ঘটে। স্মরণ যেহেতু ঘটে না, কিন্তু আমরা বলতেছি যেহেতু কোনো একটা সিস্টেমের মধ্যে কি অবরোধজনিত বল রয়েছে, আর বল থাকলে সেখানে এক ধরনের স্মরণ ঘটবে, সেটাকে আমরা এখানে কাল্পনিক স্মরণ হিসেবে ধরলাম, এবং তার ফলে যে কাজটা সম্পূর্ণ হলো সেই কাজের পরিমাণ অবশ্যই শূন্য হবে। শূন্যতে হবে স্বাভাবিকভাবে, যেহেতু কাল্পনিক একটা স্মরণ, তাই না। তো একে গাণিতিক যেভাবে লেখা হয় যে সামেশন আই এফ ডট আই, অর্থাৎ এফ ড্যাশ আই ডট ইন্টু হচ্ছে ডেল আর আর আই, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 0। এক্ষেত্রে এই যে বল, এটাকে কিন্তু বলা হচ্ছে আমাদের অবরোধজনিত বল, ঠিক আছে। এই যে অবরোধজনিত বল, এটা হচ্ছে আমাদের কি অবরোধজনিত বল। আর হচ্ছে আমাদের এই ডেল আরটাকে বলা হয় অপকৃত সরণ। এই যে অপকৃত সরণ, এটা তোমাকে একসময় প্যারা দিবে, হ্যাঁ, যে আসলে কি হচ্ছে এই অপকৃত সরণের সমীকরণটা তোমাকে মনে রাখতে হবে। তো যদি এটা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব, কিন্তু আমাদের অবরোধজনিত এই যে আমাদের অপকৃত সরণ সম্পর্কে জানতে গেলে আমাদের অনেক বিষয় জানতে হবে, হ্যাঁ, সেটা আমরা ধারাবাহিকভাবে জানবো। কিন্তু তার আগে জানো, দেখো যে অবরোধ বল, ঠিক আছে, অবরোধ বল কাকে বলা হচ্ছে, অবরোধজনিত বল কাকে বলা হচ্ছে, একটি গতিশীল কণার ওপর প্রতিক্রিয়া বলকে অবরোধজনিত বল বলা হয়। একটা হচ্ছে গতিশীল কণার উপর প্রতিক্রিয়া বলকে অবরোধজনিত বল বলা হয়। তাহলে একটা গতিশীল কণা, এই কণাটা কোথায় অবস্থান করবে? অবশ্যই একটা সিস্টেম অথবা কোনো ব্যবস্থার মধ্যে অবস্থান করবে এই গতিশীল কণা। ধরো এটা একটা হচ্ছে আমাদের কি ব্যবস্থা, হ্যাঁ। এই ব্যবস্থার মধ্যে আমাদের একটা গতিশীল কণা রয়েছে, গতিশীল কণা। এই গতিশীল কণা কি করতেছে? এই দেওয়ালে আঘাত পাচ্ছে, একবার এই দেওয়ালে আঘাত পাচ্ছে, একবার এই দেওয়ালে আঘাত পাচ্ছে, একবার এই দেওয়ালে আঘাত পাচ্ছে, ঠিক আছে। তো এ কি করতেছে? ছোটাছুটি করতেছে, অর্থাৎ গতিশীল কণা। এই কণাটা কি? এই যে বললাম গতিশীল কণা, একটি গতিশীল কণা। কোণার উপর প্রতিক্রিয়া, ঠিক আছে, প্রতিক্রিয়া বল। যদি কেউ বল ক্রিয়াই না করে, সেখানে কি প্রতিক্রিয়া বল আসবে? আসবে না। অর্থাৎ এই যে এই কোণাটা ছোটাছুটি করতেছে, যার ফলে এই দেওয়ালে কি একটা বল ক্রিয়া করতেছে, আর যার ফলে এই দেওয়াল কর্তৃক এক ধরনের বল এই কোণার উপর প্রযুক্ত হচ্ছে, সেই বলটাকে বলা হচ্ছে প্রতিক্রিয়া বলকে অবরোধ বল বলে। অর্থাৎ এখানে অবরুদ্ধ অবস্থায় সেই কোণার উপর দেওয়াল কর্তৃক আমাদের যে বলটা হচ্ছে সেটা হচ্ছে কি প্রতিক্রিয়া বল, আর কোণাটা যে দেওয়ালের উপর বল প্রযুক্ত করতেছে সেটাকে বলা হচ্ছে ক্রিয়া বল, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের অবরোধজনিত বল। আর সামনের টপিকে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমাদের অপকৃত সরণ, একে বলা হয় কি অপকৃত সরণ, হ্যাঁ। এর আরো অনেক কয়টা নাম রয়েছে, স্বাভাবিকভাবে তোমরা চিনে রাখো যে ডেল আর আই, এটাকে বলা হয় অপকৃত সরণ। এই অপকৃত সরণ সম্পর্কে এবার আমরা জানবো। কৃত সরণ, অপকৃত সরণকে আমরা কি বললাম? যে ডেল আর আই দ্বারা প্রকাশ করা হয়, ডেল্টা বা ডেল, হ্যাঁ। তোমাদের একটা বিষয় জানানো উচিত যে আমরা কখনো এইভাবে লিখি, যাকে বলি ডেল, একে বলা হয় ডেল। এরপর যখন এইরকম ভাবে লেখা থাকে তখন সেটাকে বলা হয় ডেল্টা। এরপর যখন এই ডি লেখা হয় স্বাভাবিকভাবে একে আমরা বলি ডি, হ্যাঁ। কিন্তু এই প্রত্যেকটার কাজ কিন্তু একই, অন্তরীকরণ, ঠিক আছে। এটা হয়তো অনেকে জানো, অনেকে হয়তো জানো না, এই ক্ষেত্রে আমি বলে রাখলাম। এরপর যেমন বলা হচ্ছে যে এই অপকৃত সরণটা কি, অপকৃত সরণকে আমরা বলতেছি যে অপকৃত সরণ জানার আগে তোমাকে হচ্ছে কি জানতে হবে, যে আমরা যেটা সার্বজনীন স্থানাঙ্কর হচ্ছে জেনে এসেছিলাম, এই সার্বজনীন স্থানাঙ্কর সাথে কিন্তু আমাদের অপকৃত সরণটা জড়িত। যে কোনো একটা স্থানাঙ্ক, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সার্বজনীন স্থানাঙ্কটার সুবিধা হচ্ছে যে কোনো স্থানাঙ্ককে এই সার্বজনীন স্থানাঙ্কে রূপান্তর করা যায়। যে কোনো স্থানাঙ্ককে আমরা বলতেছি যে সার্বজনীন স্থানাঙ্কে রূপান্তর করতে পারছি। এই ক্ষেত্রে আমাদের একটা সমীকরণের প্রয়োজন, হ্যাঁ। এই বিষয়টা তোমরা একটু গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবে, হ্যাঁ। আমি যতদূর পারি বোঝানোর চেষ্টা করব। যে দেখো বলা হচ্ছে যে কোনো একটি স্থানাঙ্ক, ঠিক আছে, যে কোনো একটি স্থানাঙ্ক, এই যে আর ডট একটা হচ্ছে যে কোনো একটি স্থানাঙ্ক, হ্যাঁ। এই আর ডট একটি স্থানাঙ্ককে সার্বজনীন স্থানাঙ্কে রূপান্তর করার সমীকরণ,
যে কোনো একটা স্থানাঙ্ক তুমি নিতে পারো, এখানে 8 ডট নিতে হবে এরকম কথা না, তুমি যে কোনো একটা সংখ্যাকে ধরতে পারো। সেটাকে যখন আমরা রূপান্তর করব, কিসে রূপান্তর, সার্বজনীন স্থানাঙ্কে রূপান্তর করব, তখন এক ধরনের সমীকরণের প্রয়োজন হয়। এই সমীকরণটা কি? এই সমীকরণটা তোমরা খুবই মনোযোগ সহকারে মনে রাখবা, মনে রাখতে হবে। সেটা কিরকম, যে অনেক ক্ষেত্রে আমাদের অন্যান্য বিষয় দিয়েও আসবে, তখন এইভাবে লিখে এটার আবার আংশিক অন্তরীকরণ করতে হয়। এই ক্ষেত্রে বিস্তারিত একটু পরে জানতে পারবা। তাহলে আমরা কি বললাম, যে কোনো একটি স্থানাঙ্ককে সার্বজনীন স্থানাঙ্কে রূপান্তর করার সমীকরণ, সেটা কি? যেমন এটা একটা যে কোনো একটা স্থানান্তর নিলাম, সেটা রূপান্তরিত সমীকরণ হচ্ছে আর আই ইন্টু হচ্ছে Q1 Q2 ডট Q3 অ্যান্ড হচ্ছে টি। এবার এই সমীকরণটা মনেই বা কিভাবে রাখবো, বা হচ্ছে যে এটা কি জন্যই বা লিখলাম, এই বিষয়টা আমাদের জানতে হবে। এই বিষয়টা জানতে গেলে তোমাদের প্রথম অবস্থায় যেটা জানতে হবে, তার আগে একটা কথা বলে নিই, যে এই যে Q1 Q2 Q3 এবং টি, এগুলো প্রত্যেকটা কিন্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত, অর্থাৎ অনেকগুলো চলক, এগুলো কিন্তু চলক। হ্যাঁ, আমরা কি করি, যে ফাংশন লিখি না, যেমন এফ অফ এক্স ইকাল টু ধরো হচ্ছে 1 প্লাস এক্স, অর্থাৎ এই এক্স এর সাপেক্ষে কিন্তু আমাদের এই ফাংশনটি নির্ভর করতেছে, তাই না? যদি এখানে 1 বসানো হয়, তাহলে এখানে মান 2 পাবো, এফ এর মান কি পাবো, 2 পাবো। তো এইরকম বিষয় যে একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত, এরা পরস্পরের সাথে কি সম্পর্কযুক্ত রয়েছে, সেটা আরেকটু পর আরো ভালোভাবে জানতে পারবা। যেমন এই সমীকরণটা বোঝার ক্ষেত্রে তোমাকে প্রথম অবস্থায় জানতে হবে বা বুঝতে হবে যে সরল রেখার সমীকরণ। সরল রেখার সমীকরণ আমরা সেই 8-9 থেকে জেনে আসছি, ঠিক আছে? সরল রেখার সমীকরণকে আমরা স্বাভাবিকভাবে প্রকাশ করি y ইজিক্যাল টু mx প্লাস হচ্ছে সি। এটা হচ্ছে আমাদের সরল রেখার সমীকরণ। হ্যাঁ, এই সরল রেখার ক্ষেত্রে কি কোনটা, এটা হচ্ছে আমাদের একটা ধ্রুবক, এটা হচ্ছে আমাদের ধ্রুব রাশি, আর এক্সটা হচ্ছে আমাদের চলক। এই এক্স এর মান তুমি যা বসাইবা তার উপর ভিত্তি করে কি আমরা ওয়াই এর মান পাবো, ঠিক আছে না? এটা তো তোমরা বুঝো যে হচ্ছে এক্স এর মান যা বসাইবো সেটার উপর একটা ক্যালকুলেশন করে আমরা ওয়াই এর মান পাবো। তাহলে কে কার উপর নির্ভরশীল, মানে নির্ভর করতেছে? এক্সটা হচ্ছে কি স্বাধীন 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 চলক, আর এটা হচ্ছে কি অধীন চলক। তো স্বাধীন চলক কে কার উপর নির্ভর করতেছে, এটা কি সরল রেখার সমীকরণ। তো হচ্ছে এর উপর কি করতেছে, নির্ভর করতেছে এর উপর অপেক্ষা করতেছে, ঠিক আছে? এর উপর অপেক্ষক। তাহলে এই সমীকরণটিকে আরো একটি সমীকরণের নাম দেওয়া যায়, সেটা কি জানো? এই সমীকরণের নামটা হচ্ছে অপেক্ষক সমীকরণ। এটা গেল সরল রেখার সমীকরণ, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে আমাদের সরল রেখার সমীকরণ। আর সরল রেখার সমীকরণের ক্ষেত্রে দেখতেছি যে ওয়াই এর যে মানটা পাবো সেটা নির্ভর করতেছে স্বাধীন চলক এক্স এর উপর। তাহলে এর মানের উপর অপেক্ষা করতেছে কে, ওয়াই। তাহলে এই সমীকরণটাকে আরেকটি সমীকরণের নামে রূপান্তর করা যায়, সেটা কি অপেক্ষক সমীকরণ। কি সমীকরণ? অপেক্ষক সমীকরণ। এই অপেক্ষক সমীকরণকে স্বাভাবিকভাবে আমরা প্রকাশ করি y ইন্টু ওয়াই ইজিক্যাল টু ওয়াই সমান সমান হচ্ছে ওয়াই এক্স। একে বলা হয় আমাদের অপেক্ষক সমীকরণ। এটা তো মনে রাখতে পারবা, এটা না মনে রাখতে পারলেও এটা তো মনে রাখতে পারবা যে ওয়াই ইজিক্যাল টু ওয়াই অফ এক্স, এটা দ্বারা অপেক্ষক সমীকরণ প্রকাশ করা হয়। কেন? এখান থেকে বোঝানো হচ্ছে যে এক্স এর উপর নির্ভর করে কে, ওয়াই নির্ভর করে। একে বলা হয়, এক্স কে বলা হয় স্বাধীন চলক, আর এই ওয়াই কে স্বাভাবিকভাবে আমরা বুঝে থাকি, সেটা হচ্ছে আমাদের অপেক্ষক। ওয়াইটাকে বলা হয় অপেক্ষক আর এক্সটাকে বলা হয় চলক। হ্যাঁ, তো অপেক্ষক সমীকরণটা হচ্ছে এইভাবে প্রকাশ করা হয়, ওয়াই ইজিক্যাল টু হচ্ছে ওয়াই অফ এক্স। এইটুকু তো মনে রাখতে পারবা। সরল রেখার সমীকরণটা বুঝলাম। সরল রেখার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্স এর মানের উপর ভিত্তি করে আমরা ওয়াই এর মান পাচ্ছি, অর্থাৎ এক্স এর উপর ভিত্তি করে, এক্স এর উপর নির্ভর করে ওয়াই এর মান, অর্থাৎ এক্স এর উপর অপেক্ষা করতেছে কে,
ওয়াই। তো সেক্ষেত্রে অপেক্ষকের সমীকরণ ইজিক্যাল টু হচ্ছে ওয়াই ইজিক্যাল টু ওয়াই অফ এক্স। হ্যাঁ, এই সমীকরণে বুঝতেছি কি এর সাথে এর সম্পর্ক, কি ধরনের সম্পর্ক, এই এক্স এর উপর নির্ভর করতেছে এ। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে স্বাভাবিকভাবে সরল রেখা সমীকরণ। তোমাদের এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। সেক্ষেত্রে আমি এখানে জাস্ট বলতে চাই, যদি এখানে এক্স এর পরিবর্তে আরো অনেকগুলো চলক থাকতো তাহলে আমরা কিভাবে লিখতাম? অবশ্যই লিখতাম ওয়াই ইজিক্যাল টু হচ্ছে এক্স, তারপরে হচ্ছে ধরো জেড, তারপর হচ্ছে ডাব্লু, এভাবে আমরা লিখতাম, তাই না? অর্থাৎ প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিন্তু সম্পর্ক যুক্ত থাকবে। ঠিক আছে, আমরা যদি বলি যে ল্যাগ্রাঞ্জিয়ানকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল ইকাল টু আমরা লিখতে পারি তাহলে এল ইন্টু, এক্ষেত্রে আমরা এই ল্যাগ্রাঞ্জিয়ানের ক্ষেত্রে আমরা কি কি বিষয়ের উপর নির্ভর করি? প্রথম অবস্থায় যেটা আমরা নির্ভর করি বেগের উপর, কারণ আমরা ল্যাগ্রাঞ্জিয়ান হচ্ছে যে গতিশক্তি এবং বিভব শক্তি, গতিশক্তি এবং বিভব শক্তি এর সাথে কি সম্পৃক্ত? অবশ্যই বেগটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? কিউ ডট জে দ্বারা। এবার এই বেগটা আবার কার উপর নির্ভরশীল? অবশ্যই আমাদের হচ্ছে কার উপর? যে সার্বজনীন স্থানাঙ্কের উপর নির্ভরশীল। তাহলে সেক্ষেত্রে আমরা সার্বজনীন স্থানাঙ্ক লিখতে পারি। এরপর এই সার্বজনীন স্থানাঙ্ক গেল, বেগ গেল, কিন্তু বেগ যখন আমরা নির্ধারণ করব তখন কার উপর নির্ভরশীল করতে হবে? অবশ্যই আমাদের সময়ের সাপেক্ষে পরিবর্তিত হবে। তাহলে দেখো যে যখন অনেকগুলো চলক কাকে বলা হয়? নির্দিষ্টভাবে পরিবর্তিত হতে পারে। সার্বজনীন স্থানাঙ্ক সেটাকেও তুমি যে কোনো রূপে স্থানান্তর পরিবর্তন করতেছো। আবার হচ্ছে যে বেগ, সেটার মানও তুমি পরিবর্তন হতে পারে সময়ের সাপেক্ষে। আবার সময় সেটা তো নিজে পরিবর্তন হবে। তো প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা যখন সম্পর্ক যুক্ত হচ্ছে তখন আমরা সেটাখানে গুচ্ছ আকারে এই যে অপেক্ষক সমীকরণ রূপে প্রকাশ করতেছি। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এক্ষেত্রে আমরা কেন আর আই ইকাল টু হচ্ছে আর আই ইন্টু হচ্ছে Q1 Q2 এভাবে প্রকাশ করতেছি আমরা। এই যে অপকৃত সরণ, এই অপকৃত সরণের ক্ষেত্রে একটা বিষয় যে সমীকরণের মান ডেল আর আই, এটা ইকাল টু আমরা লিখতে পারি, সেটা কি লিখতে পারি? যে ডেল আর আই ডিভাইডেড বাই ডেল কিউজে ইন্টু হচ্ছে ডেল্টা কিউজে। এটা কিভাবে লেখা যায় এই সমীকরণ নিয়ে বিস্তারিত আমরা পরবর্তী যখন নীতি সম্পর্কে, অর্থাৎ এই পরিবর্তনের নীতি সম্পর্কে বা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাব তখন কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এটুকুই। হ্যাঁ, উপকৃত সরল। এবার আসো ল্যাগ্রাঞ্জের সমীকরণ সম্পর্কে জানবো। কি সম্পর্কে? ল্যাগ্রাঞ্জের সমীকরণ সম্পর্কে। এই ল্যাগ্রাঞ্জের সমীকরণ আমরা প্রতিষ্ঠা করব, বাট ল্যাগ্রাঞ্জের সমীকরণকে আমরা কিভাবে প্রকাশ করি? ল্যাগ্রাঞ্জের সমীকরণটা হচ্ছে যে ডেল অথবা ডি, ঠিক আছে, যেটা লেখো ডেল টি ইন্টু হচ্ছে আমরা ওই যে কি জেনে এসেছিলাম, ভরবেগের একটা সমীকরণ জেনেছিলাম, পি হচ্ছে পিজে ইকাল টু আমরা কি লিখে এসেছিলাম? পিজে ইকুয়াল টু লিখেছিলাম আমরা ডেল্টা এল ডিভাইডেড বাই ডেল কিউ ডট জে। ল্যাগ্রাঞ্জের এই অংশটুকুকে বলা হয় ভরবেগ, সার্বজনীন ভরবেগ, মাইনাস আমরা লিখব ডেল এল ডিভাইডেড বাই ডেল কিউজে ইকুয়াল হচ্ছে 0। এটাকে বলা হয় ল্যাগ্রাঞ্জের সমীকরণ। এই ল্যাগ্রাঞ্জের সমীকরণ থেকে আমরা কিন্তু ল্যাগ্রাঞ্জের সমীকরণটা আমরা প্রতিষ্ঠা করব। আর এই ল্যাগ্রাঞ্জের সমীকরণটা অনেক ক্ষেত্রে অনেকভাবে ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এখন আমাদের যে বিষয়টা জানতে হবে সেক্ষেত্রে আংশিক, এই যে আমরা দেখলাম যে ল্যাগ্রাঞ্জের সমীকরণ ডেল এল, এবং কি বলা হয়েছে যে এক্ষেত্রে আমাদের আংশিক যে বিষয়টা হচ্ছে যে আংশিক সমাকলন, অর্থাৎ কি হচ্ছে ব্যবকলন, এবং হচ্ছে যে সম্পূর্ণ ব্যবকলন। ঠিক আছে, এই বিষয়টা জানতে হবে। ব্যবকলন অর্থ কি? ব্যবকলন অর্থ হচ্ছে যে অন্তরীকরণ করা, ঠিক আছে। আর হচ্ছে সমাকলনের অর্থ হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করা, যোগ করা। হ্যাঁ, এরপর যে বিষয়টি আমরা জানবো সেটা হচ্ছে যে হ্যামিল্টনিয়ান। এখানে প্রথম অবস্থায় আমরা জানবো যে হ্যামিল্টনিয়ানটা কি। হ্যামিল্টনিয়ানকে স্বাভাবিকভাবে প্রকাশ করা হয়
এটা হচ্ছে আমাদের গতিশক্তি এবং বিভব শক্তি। হ্যামিল্টনিয়ানকে এইচ দ্বারা যদি আমরা প্রকাশ করি সেক্ষেত্রে আমরা বলতে পারি যে গতিশক্তি প্লাস হচ্ছে বিভব শক্তি। হ্যাঁ, এই দুটার যোগফল। আমরা ল্যাগ্রেঞ্জিয়ান সম্পর্কে জেনে এসেছিলাম। ল্যাগ্রেঞ্জিয়ান হচ্ছে যে গতিশক্তি এবং বিভব শক্তির মধ্যে পার্থক্য করে, কি পরিমাণ পার্থক্য। কিন্তু হ্যামিল্টনিয়ান কি বলতেছে, বলতেছে যে পুরো সিস্টেমের মধ্যে যে কতটুকু পরিমাণে আমাদের শক্তি রয়েছে সেটা আমাদের বিরাজ করবে। ঠিক আছে, হ্যামিল্টনিয়ান। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে হ্যামিল্টনিয়ানের পরিবর্তনের নীতি। হ্যামিল্টনিয়ান বলতেছে যে প্রথম অবস্থা থেকে দ্বিতীয় অবস্থার মধ্যে মোট শক্তি, এক্ষেত্রে হচ্ছে যে ল্যাগ্রাঞ্জের অপেক্ষক। ঠিক আছে, ল্যাগ্রাঞ্জের অপেক্ষক ইকুয়াল টু হচ্ছে যে 0। এটা হচ্ছে আমাদের হ্যামিল্টনিয়ানের নীতি। এই নীতি কেমনে আসলো, কিভাবে হলো, এই বিস্তারিত যখন জানবো তখন আমরা আরো ভালোভাবে জানবো। তবে আমরা এই যেটা বিষয়টা দেখালাম যে হ্যামিল্টনিয়ানের পরিবর্তনের নীতিটা আসলে কি। হ্যামিল্টনিয়ানের পরিবর্তনের নীতি এটা হচ্ছে ডেল্টা ইন্টিগ্রেশন T1 থেকে শুরু করে আপার লিমিট হচ্ছে যে T2 এবং এক্ষেত্রে ল্যাগ্রাঞ্জাইনের সাপেক্ষে কি ডিটি ইকুয়াল টু হচ্ছে 0। এটা আমাদের মনে রাখতে হবে হ্যামিল্টনের পরিবর্তনের নীতি। কিন্তু কিভাবে আসলো এটা আমরা যখন বিস্তারিত আলোচনা করব তখন কিন্তু আমরা বলে দেব। হ্যামিল্টনের যে নীতি, এই নীতিতে বলা হচ্ছে যে কোনো গতিময় সিস্টেমের সম্ভাব্য পথসমূহের মধ্যে সেই পথটি বাস্তবিক অনুসৃত হয়, তার জন্য ল্যাগ্রাঞ্জের অপেক্ষক সময়ের উপর সমাকলনের মান কি হবে, সর্বনিম্ন হতে হবে। হ্যাঁ, এই বিষয়টা কি, যে নীতিটা আমি তোমাদের বলি যে কোনো গতীয় সিস্টেমের সম্ভাব্য পথসমূহের মধ্যে, কোনো গতিময় সিস্টেমের সম্ভাব্য পথসমূহের মধ্যে যে পথটি বাস্তবিক অনুসৃত হয় তার জন্য ল্যাগ্রাঞ্জ অপেক্ষকের সময়ের উপর সমাকলনের মান কি হবে, সর্বনিম্ন হবে। এই বিষয়টা একটু ভালোভাবে এই সংজ্ঞা থেকে তোমরা বুঝতে পারবা। বলা হচ্ছে যে সমাকলনের মান। ঠিক আছে, প্রথম অবস্থায় বলা হলো যে কোনো একটা গতিময় সিস্টেমের সম্ভাব্য পথসমূহের মধ্যে সেই পথটি বাস্তবিক অনুসৃত হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা চিত্র যদি কল্পনা করি, ধরো একটা সিস্টেম, এর মধ্যে দুইটা কোণা, এটা হচ্ছে প্রথম অবস্থা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অবস্থা। হ্যাঁ, এটা একটা সিস্টেম বিবেচনা করলাম। তাহলে বলা হচ্ছে যে গতিময় সিস্টেমের সম্ভাব্য পথসমূহের মধ্যে, অর্থাৎ এটা একটা গতিময় সিস্টেম, অর্থাৎ এই সিস্টেমের মধ্যে অবস্থানের পরিবর্তন হচ্ছে। গতিময় সিস্টেমের পথসমূহের মধ্যে যে পথটি বাস্তবিক অনুসৃত হবে, অর্থাৎ ছোট হবে। ঠিক আছে, অর্থাৎ এই পথটা হচ্ছে আমাদের কি, ছোট পথ, সরল রেখা অনুসৃত হয়, তার জন্য ল্যাগ্রাঞ্জের অপেক্ষকের সময়ের উপর সমাকলনের মান সর্বনিম্ন হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি, হ্যামিল্টনের নীতি। হ্যাঁ, এই বিষয়টা আমরা মনে রাখবো এবং হ্যামিল্টনের পরিবর্তনের নীতির সংজ্ঞাটা এবং হচ্ছে যে সূত্রটা মনে রাখবো। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে এই পর্যন্ত ছিলে এবং বোঝানোর চেষ্টা করেছি সাধ্যমতো। আর তোমরা যদি তারপরও কিছু না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা। আমি চেষ্টা করব পরবর্তীতে আরো ভালো করে বোঝানোর।
তো সে পর্যন্ত সামনের ক্লাসে বিস্তারিত এক একটা টপিক নিয়ে আসবো। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।